শরতের মেঘমুক্ত নীল আকাশটা আজ যেন পাখির মনের ওপর পাহাড় হয়ে চেপে বসেছে। ড্রয়িং রুমের সোফায় মূর্তির মতো বসে আছে সে। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার রূপের ছায়াটা ঘরের বাতিগুলোও যেন স্নান হয়ে গেছে। উল্টো দিকের সোফায় বসে আছেন চারজন মানুষ, দুজন মহিলা আর দুজন পুরুষ। তারা সুদূরে নেপাল থেকে এসেছেন পাখির বিয়ের সম্বন্ধ নিয়ে। পাখি খুব একটা দরিদ্র ঘরের মেয়ে। বাবা দিনমজুরের কাজ করেন। বাড়িতে আরো দুই ছোট বোন আছে। অভাবের সংসারে পাখির বিয়েটা বাবার কাছে এক বিশাল বোঝা নামলো মাথার ওপর। ঘটকের মাধ্যমে আসা এই সন্ধানটা যেন মেঘ না চাইতেই জল। নেপালের ওই পরিবারটি অনেক ধনী, অথচ তারা কোনো যৌতুক চায় না। উল্টে তারা পাখির ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। নেপালি মহিলারা পাখির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছেন। তাদের চোখে প্রশংসা, কিন্তু পাখির কানে তখন নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ ছাড়া আর কিছু পৌঁছাচ্ছে না। সে বাবা মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। মা দরজা আড়ালে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছেন। মা জানেন পাখির অনিচ্ছার কথা, কিন্তু মা এটাও জানেন যে পাখির বাবার যা মেজাজ, তাতে এই বিয়ে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। নেপালি পরিবারটির একজন বয়স্ক মহিলা উঠে এসে পাখির পাশে বসলেন। তিনি পাখির হাতটা নিজের হাতে নিয়ে বললেন, সোনা, আমাদের নেপালে কিছু নিজস্ব প্রথা আছে। বিয়েটা আমরা খুব জাঁকজমক করে দেব না, কিন্তু বিদায়ের আগে আমাদের কিছু নিয়ম মানতে হবে। তোমরা রাজি তো? পাখির মা কোনো কিছু না বুঝেই বলে দিলেন, আপনাদের যা নিয়ম আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু পাখির মনের ভেতরটা কু ডেকে উঠল। কি সেই নিয়ম? কেন ওই মহিলা পাখির চোখের দিকে তাকিয়ে ওভাবে হাসলেন? বিয়ের দিন ঠিক হলো মাত্র 15 দিন পর। তারা চলে যাওয়ার পর পাখি তার ঘরে গিয়ে ডুকরে কেঁদে উঠল। মা ঘরে ঢুকে পাখির মাথায় হাত রাখলেন। পাখি কান্নায় ভেঙে পড়ল। বলল, মা, তুমি সব জেনেও আমাকে আগুনের মুখে ঠেলে দিচ্ছ। ওরা কুমারিত্ব পরীক্ষা কথা বলছে মা। যদি সব জানাজানি হয়ে যায়, তবে আমি কোথায় মুখ লুকাবো? মা স্তব্ধ হয়ে বসে রইলেন। মায়ের চোখেও জল। তিনি শুধু বললেন, আল্লাহ সব জানেন, তুই চিন্তা করিস না রে পাখি। তিনি আমাদের ইজ্জত রক্ষা করবেন। তোর বাবা যদি জানতে পারে যে তোর সাথে কি হয়েছিল, তবে তিনি আমাদের কাউকেই জ্যান্ত রাখবেন না। তুই চুপচাপ থাক মা। পাখি বুঝল এই পৃথিবীতে তার কথা শোনার কেউ নেই। তার মনে পড়ে গেল আজ থেকে 8 বছর আগের সেই অভিশপ্ত দুপুরের কথা। সেই দুপুরটা তার জীবনের সব আলো কেড়ে নিয়েছিল। পাখির বয়স তখন মাত্র 10 বছর। ক্লাস 3-তে পড়ে। খুব চঞ্চল আর মিষ্টি স্বভাবের ছিল সে। তাদের পাড়ার মোড়ে নতুন একটা বড় মুদি দোকান হয়েছিল। মা প্রায়ই পাখিকে পাঠাতেন চাল বা নুন আনতে। দোকানের মালিক ছিল মধ্যবয়সী এক লোক, যার গালভরা দাড়ি আর তীক্ষ্ণ চাউনি পাখিকে প্রথম দিক থেকেই অস্বস্তিতে ফেলছিল। সেদিন ছিল প্রচন্ড গরমের দুপুর। রাস্তায় কোনো মানুষ নেই। মা বললেন, পাখি সোনা, একটু চিনি নিয়ে আয় তো। তোর বাবা বিকেলের চায়ে চিনি ছাড়া খেতে পারে না। পাখি চিনি আনতে সেই দোকানে গেল। দেখলো দোকানের শাটার অর্ধেক নামানো। পাখি বাইরে থেকে ডাকলো, কাকু আছো? ভেতরে থেকে সেই
কর্কশ গলা ভেসে এলো, ভেতরে আয় খুকি, চিনি দিচ্ছি। পাখি ভেতরে ঢোকা মাত্রই লোকটা পেছন থেকে সজোরে শাটারটা টেনে লক করে দিল। পাখির কচি মনে তখনও কোনো ভয় ডানা বাঁধেনি। সে ভাবল হয়তো রোদ আটকানোর জন্য কাকু এটা করলো, কিন্তু পরেক্ষণেই লোকটা যখন তাকে পাজা কোলে করে তুলে নিয়ে দোকানের ভেতরে অন্ধকারের দিকে নিয়ে গেল, পাখির প্রাণটা শুকিয়ে গেল। কাকু, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, পাখি চিৎকার করে উঠল। কিন্তু সেই দানব লোকটার হাতে কোনো দয়া ছিল না। সে পাখির মুখের ওপর নিজের শক্ত হাতটা চেপে ধরল। পাখির দম বন্ধ হয়ে আসছিল। সেই দুপুরে একটা 10 বছরের শিশুর শৈশব আর সম্মান দুটোই ধুলোয় মিশিয়ে দিল সে। পশুটি পাখির যন্ত্রণায় আর ভয়ে একসময় অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে রাস্তায় এক মোড়ে পড়ে আছে। মা তাকে কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখেন। মা সব বুঝতে পেরেছিলেন, কিন্তু মা জানতেন এই কথা জানাজানি হলে পাখির বিয়ের পথে বড় বাধা আসবে এবং সমাজে তাদের একঘরে হতে হবে। তাই মা পাখিকে নিয়ে বাড়ি ফিরলেন এবং শপথ করান যে এই কথা সে যেন কোনোদিনও কাউকে না বলে। আজ সেই 10 বছর আগের কথাটা আবার দগদগে হয়ে উঠেছে। বিয়ের আয়োজনের ডামাডোলের মাঝে পাখি নিজেকে এক অপরাধী বলে মনে করছে। সে জানে নেপালে গিয়ে যখন তার স্বামী জানবে যে সে তৎকথিত পবিত্র নয়, তখন তাকে বের করে দেওয়া হবে। তার বাবার সম্মান ধুলোয় মিশবে। পাখির মনে হচ্ছিল বিয়ের পিঁড়িতে বসার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। 15 দিন যেন চোখের পলকে কেটে গেল। পাখির কাছে এই দিনগুলো ছিল ঠিক ফাঁসির মঞ্চে যাওয়ার আগের মুহূর্তের মতো। হলুদ মাখানো নতুন শাড়ি পরা সবই যেন তার কাছে এক নিদারুণ পরিহাস। বিয়ের রাতে যখন কাজী সাহেব সই করতে বললেন, পাখির হাতটা থরথর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল এই সইটা সে নিকাহমানায় করছে না এবং নিজের মৃত্যু পরোয়ানায় করছে। পাখির স্বামী আকাশ মানুষ হিসেবে বেশ গম্ভীর, কিন্তু তার আচার ব্যবহার ছিল মার্জিত। বিয়ের পর প্রথা অনুযায়ী আকাশকে পাখির বাবার বাড়িতেই এক রাত কাটাতে হলো। পরদিন ভোরে আকাশকে সবার সামনে ঘোষণা করতে হবে যে পাখি পবিত্র কিনা, তবেই হবে কনে বিদায়। পাখির মনে হচ্ছিল ঘরটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে। সে বিছানার এক কোণে কুঁকড়ে বসে রইল। আকাশ ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই পাখির দম বন্ধ হওয়ার উপক্রম হলো। আকাশের কাছে এসে বসতেই পাখি ছিটকে দূরে সরে গেল। তার চোখের সামনে আকাশের বদলে বারবার সেই লম্পট দোকানদারের মুখটা ভেসে উঠছিল। সে অনুভব করছিল তার সারা শরীর ঘামছে এবং চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? আকাশ নরম গলায় জিজ্ঞেস করল। পাখি কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফোঁপাতে লাগলো। তার মনে হলো আজ যদি সে চুপ থাকে তবে সে আকাশের সাথেও প্রতারণা করবে। তার জীবনের সেই অন্ধকার সত্যটা আজ বেরিয়ে আসার জন্য ছটফট করছে। সে জানতো আকাশ হয়তো তাকে এখনই ঘর থেকে বের করে দেবে, কিন্তু মিথ্যে অপবাদের চেয়ে সত্যের দহন অনেক ভালো। পাখি হঠাৎ আকাশের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করুন, আমি আপনার যোগ্য নই। আজ থেকে 8 বছর আগে আমার সাথে যা ঘটেছিল
তাতে আমার কোনো হাত ছিল না, কিন্তু সমাজ আমাকে আজ আপনার সামনে অপরাধী করে দাঁড় করিয়েছে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ। পাখি একে একে সেই অভিশপ্ত দুপুরের সব কথা খুলে বলল। কিভাবে 10 বছর বয়সে এক দানব তার শৈশব কেড়ে নিয়েছিল, কিভাবে মা তাকে মুখ বন্ধ রাখার জন্য বাধ্য করেছিলেন। পাখি সবকিছু খুলে বলল। পাখি বলতে বলতে এক সময় মেঝেতে লুটিয়ে পড়ল। সে অপেক্ষায় ছিল আকাশের প্রচন্ড রাগের অথবা ঘৃণার কোনো তৃণবান শোনার জন্য। সে ভাবছিল সকাল হলেই আকাশ বাইরে গিয়ে সবাইকে বলবে যে পাখি পবিত্র নয়, তাকে সে বিদায় করে নিয়ে যাবে না। বাবা অপমানের আত্মহত্যা করবেন আর সমাজ তাকে পাথর ছুঁড়ে মারবে। এই আতঙ্কে পাখির জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। কিন্তু আকাশ দীর্ঘক্ষণ চুপ থাকার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে পাখির মাথায় হাত রাখল না, কিন্তু তার গলার স্বরে কোনো কোনো ঘৃণা ছিল না। সে শুধু বলল, রাত অনেক হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে যা হওয়ার তা হবে। পাখি সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না। জানালার ফাঁক দিয়ে ভোরের আলো যখন ঘরে ঢুকলো, পাখির মনে হলো আজই তার জীবনের শেষ সকাল। বাইরে তখন সানাই বাজছে বিদায়ের সুরে, কিন্তু পাখির কানে তা বাজছিল শ্মশানের হাহাকারের মতন। সকাল 8টা। পাখির বাড়ির উঠোনে তখন গ্রামের মানুষের ভিড়। সবার মনে একটাই প্রশ্ন, নেপালি প্রথা অনুযায়ী আকাশ কি বলবে। মা দরজার পাশে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন, আর পাখির বাবা গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন না তার মেয়ের জীবনের সেই গোপন দহনের কথা। আকাশ ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখ গম্ভীর, চোখে কোনো অভিব্যক্ত নেই। পাখির বাবা এগিয়ে গিয়ে বললেন, বাবা আকাশ, এবার কি আমরা বিদায়ের প্রস্তুতি নেব? পুরো উঠোন তখন নিস্তব্ধ। আকাশ সবার দিকে একবার তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, পাখি শুধু আমার স্ত্রী নয়, ও এই বাড়ির সম্মান। আমি ওকে পূর্ণ মর্যাদা দিয়ে আমার সাথে নিয়ে যেতে চাই। বিদায়ের আয়োজন করুন। পাখি ঘরের ভেতর থেকে এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে কান পেতে শোনার চেষ্টা করলো, সে কি ভুল শুনল? আকাশ সব জেনেও মিথ্যে বলল, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের পূর্বাভাস? মা দ্রুত ঘরে ঢুকে পাখিকে জড়িয়ে ধরলেন। পাখি, আল্লাহ মুখ তুলে চেয়েছেন রে। আকাশ কিছু বলেনি। তুই বেঁচে গেলি মা। কিন্তু পাখির মন মানছিল না। সে জানতো আকাশ সব জানে, তবুও কেন এই মুখোশ? বিদায় বেলা যখন পাখি বাবার পা জড়িয়ে ধরল, তখন বাবা অঝরে কাঁদছিল। আকাশ শুধু পাখির বাবার হাতটা ধরে বলল, চিন্তা করবেন না, পাখি আমার কাছে খুব যত্নে থাকবে। তারই চলতে শুরু করলো। দীর্ঘ পথ পেরিয়ে যখন তারা নেপালের সেই বিশাল অট্টালিকার সামনে এসে পৌঁছালো, পাখির চোখ ছানা বড়া হয়ে গেল। পাহাড়ের কোলে রাজপ্রাসাদের মতো এক বাড়ি। বাড়ির সামনে অনেক পরিচালিকা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অভিজাতদের মাঝেও পাখি নিজেকে এক খাঁচায় বন্দি পাখির মতো অনুভব করছিল। ভেতরে প্রবেশের পর আকাশ পাখিকে তার ব্যক্তিগত ঘরে নিয়ে গেল। ঘরটা দামি আসবাবপত্রে ঠাসা, কিন্তু পাখির কাছে সেগুলো যেন শ্মশানের হাড়। আকাশ আলমারি থেকে কিছু কাগজ বের করে পাখির সামনে রাখলো। তুমি ভাবছো আমি কেন মিথ্যে বললাম? আকাশের গলার স্বর এবার অনেক কঠিন।
আমি মিথ্যে বলেছি কারণ আমি তোমার বাবার সম্মানটা রক্ষা করতে চেয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে গ্রহণ করেছি। এই বাড়িতে তুমি শুধু আমার স্ত্রীর পরিচয় নিয়ে থাকবে, কিন্তু আমার ঘরে তোমার কোনো অধিকার থাকবে না। পাখি মাথা নিচু করে বলল, আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু বিশ্বাস করুন, ওই দুর্ঘটনায় আমার কোনো পাপ ছিল না। আকাশ ঝট করে ঘুরে দাঁড়ালো। পাপ ছিল কি ছিল না সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের সম্প্রদায়ের নিয়ম। তুমি আমার বংশের মর্যাদাকে কলঙ্কিত করেছো। আমি তোমাকে তালাক দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ভালোবাসার কোনো দায় আমার নেই। পাখির মনে হলো আকাশের এই অবজ্ঞা সেই 10 বছর আগের নির্যাতনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। এই বিশাল অট্টালিকার ভেতর এক নতুন লড়াই শুরু হলো পাখির। একদিকে আকাশের অবহেলা, অন্যদিকে শাশুড়ির তীক্ষ্ণ নজর। শাশুড়ি বারবার পাখির কাছে এসে জিজ্ঞেস করতেন, কি গো বৌমা, তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? বাপের বাড়ি থেকে আসার পর থেকে আকাশের কেমন মনমরা দেখছি। পাখি কি উত্তর দেবে? সে কি বলবে যে তার স্বামী তাকে শুধু দয়া করে এই বাড়িতে স্থান দিয়েছে? এক রাতে আকাশ মদ খেয়ে ঘরে ফিরল। সে পাখির দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, কেন তুমি সেই দুপুর ওই দোকানে গিয়েছিলে? কেন নিজেকে বাঁচাতে পারোনি? পাখির মনে হলো আকাশ শুধু তাকে দোষারোপ করছে না, সে আসলে সমাজের সেই পুরুষতান্ত্রিক মানসিকতাকে প্রকাশ করছে যে সবসময় নারীকেই কাঠগড়ায় দাঁড় করায়। কিন্তু সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির পুরনো এক দাসী পাখির ঘরে এসে ফিসফিস করে বলল, বৌমা, সাবধানে থেকো। আকাশ বাবার মতন এই বাড়ির পুরুষদের রক্তে একটু অদ্ভুত জেদ থাকে। ওরা যা পায় না তা ধ্বংস করে দেয়। পাখি বুঝতে পারল এই বাড়ির দেওয়ালের আড়ালে আরো অনেক রহস্য আছে যা এখনো সামনে আসেনি। আকাশ কি সত্যি দয়ালু, নাকি তার এই চুপ করে থাকা কোনো বড় বিপদের ইঙ্গিত? নেপালের সেই রাজকীয় অট্টালিকায় পাখির দিনগুলো কাটছিল, কিন্তু অদ্ভুত দহনে। বাইরে থেকে তাকে সুখী মনে হলেও ঘরের ভেতরে সে ছিল এক জীবন্ত লাশ। আকাশ তার সাথে কথা বলতো না বললেই চলে, আর যদি বলতো তাতে মিশে থাকা একরাশ অবজ্ঞা। এই মানসিক দূরত্ব পরীক্ষা পাখির কাছে সেই শৈশবের অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। একদিন বিকেলে আকাশ যখন তার স্টাডি রুমে বসে কাজ করছিল, পাখি সাহস করে ঘরে ঢুকলো। তার হাতে ছিল 1 কাপ গরম কফি। আকাশের মুখ না তুলতেই বলল, টেবিলে রেখে দাও। পাখি কিন্তু বেরিয়ে গেল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আপনি আমাকে ঘৃণা করেন কারণ আমি অশুচি, তাই তো? কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন ওই ছোট্ট মেয়েটার মনে সেদিন কি পাহাড় প্রমাণ আতঙ্ক ছিল? আপনি কি জানেন সেই দিনের পর থেকে আমি একটা রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। আকাশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পাখির দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল। পাখি আবার বলতে লাগলো, আপনি আমাকে দয়া করে এই বাড়িতে রেখেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ, কিন্তু দয়া করে আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। আপনি আমাকে শাস্তি দিচ্ছেন এমন এক অপরাধের জন্য যা আমি করিনি। আপনি আসলে এই সমাজটার মতোই আচরণ করছেন, যারা অপরাধীকে ছেড়ে দিয়ে
বিচার করে অপরাধের শিকার হওয়া মানুষটাকে। আকাশ হঠাৎ দাঁড়িয়ে উঠল। তার চোয়াল শক্ত হয়ে এলো। যথেষ্ট হয়েছে পাখি। তুমি জানো না আমাদের বংশের মর্যাদা কত বড়? আমি যদি সেদিন সকালে সত্যিটা বলতাম তবে তোমার বাবার কি হতো ভেবে দেখেছো? আমি জানি, পাখি দৃঢ়ভাবে বলল। আর সেই জন্যই আমি আপনাকে সত্যিটা বলতে পেরেছিলাম, কারণ আমি বিশ্বাস করেছিলাম আপনি অন্য পুরুষদের মতো নন। কিন্তু আমি ভুল ছিলাম। আপনি হয়তো আমার বাবার সম্মান বাঁচিয়েছেন, কিন্তু আপনি আমার আত্মাকে প্রতিদিন খুন করছেন। এই ঘটনার পর বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আকাশ কয়েকদিন বাড়ি ফিরল না। পাখি নিজেকে আরো বেশি করে ঘরের কাজে ব্যস্ত করে তুলল। সে তার শাশুড়ির সেবা করত, বাগান দেখত, বাড়ির সবাই তাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু শুধু আকাশ ছাড়া। এক রাতে পাহাড়ের গায়ে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। পাহাড়ি রাস্তায় ধস নামার খবর এলো টিভিতে। পাখি শুনল আকাশ সেই রাস্তা দিয়েই বাড়ি ফিরছে। উদ্যোগে পাখির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বারবার আকাশের ফোনে কল দিচ্ছিল, কিন্তু কোনো সাড়া নেই। তার প্রায় রাত 3টের সময় দরজায় সজোরে ধাক্কা পড়ল। পাখি দরজা খুলেই দেখলো আকাশ রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে। তার গাড়ি ধসে কবলে পড়েছিল, কোনো মতে প্রাণ হাতে নিয়ে ফিরেছে। পাখি চিৎকার করে না কেঁদে দ্রুত আকাশের ক্ষত পরিষ্কার করতে শুরু করলো। সে সারা রাত আকাশের সেবা করলো, তার জ্বর কমানোর জন্য মাথায় জলপট্টি দিল। ভোরবেলা আকাশের যখন জ্ঞান ফিরল, সে দেখলো পাখি তার পায়ের কাছে মেঝেতে বসে ঘুমিয়ে পড়েছে। তার হাতে তখনও ডেটল আর তুলো ধরা। আকাশ প্রথমবারের মতো পাখির শান্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে অনুভব করলো এই মেয়েটার হৃদয়ে যে সততা আর সাহস আছে তা কোনো শারীরিক সংজ্ঞায় মাপা যায় না। সেদিন বিকেলে আকাশ পাখিকে নিজের কাছে ডাকলো। তার গলার স্বর এবার অনেক নরম। পাখি, তুমি সেদিন ঠিক বলেছিলে। আমি আসলে নিজের ইগো আর সমাজের মিথ্যে প্রথার আড়ালে তোমার ভেতরের ভালো মানুষটাকে দেখতে পাইনি। আমি যে আঘাত তোমাকে দিয়েছি তার জন্য আমি লজ্জিত। পাখির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে জানতো না এই ক্ষমা প্রার্থনা আড়ালে কোনো নতুন চাল আছে কিনা, কিন্তু আকাশের চোখে আজ প্রথমবার সে ঘৃণা নয়, বরং এক গভীর অনুশোচনা দেখতে পেল। কিন্তু শান্তি কি এত সহজেই আসবে? ঠিক সেই মুহূর্তেই বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ওপার থেকে পাখির মায়ের কান্না আওয়াজ পাওয়া গেল। মা বললেন, পাখি, সর্বনাশ হয়ে গেছে। সেই লোকটা, সেই দোকানদারটা ফিরে এসেছে আমাদের পাড়ায়। সে সবাইকে তোর ব্যাপারে বাড়ির সেই রাতের সব কথা বলে দিয়েছে। তোর বাবার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে রে। মায়ের আর্তনাদ ফোনে শোনার পর পাখির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সেই পুরো শত্রু, সেই শৈশবের বিভীষিকা আবারও তার পিছু নিয়েছে। লোকটা শুধু পাখির জীবন ধ্বংস করেই শান্ত হয়নি, এখন সে পাখির বাবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। পাখি ফোনটা রেখে অঝরে কাঁদতে শুরু করলো। আকাশ সবটা শুনছিল। সে পাখির হাত শক্ত করে ধরল। পাখি, আর কান্না নয়, অনেক পালিয়েছ, আমরা এবার রুখে দাঁড়ানোর সময়। যে সত্যের ভয়ে তুমি একদিন কুঁকড়ে ছিলে, আজ সেই সত্য দেখিয়ে আমরা ওই পশুটার মোকাবিলা করব। আকাশ দেরি না করে পাখিকে নিয়ে পরদিন সকালেই তাদের গ্রামে রওনা দিল। গ্রামে পৌঁছানোর পর তারা দেখলো পাখির বাড়ির সামনে গ্রামের মাতব্বররা আর সেই মুদি দোকানদারটা বসে আছে। লোকটা বুক ফুলিয়ে সবাইকে বলছিল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা অপবিত্র।
আকাশকে ও ঠকিয়েছে। পাখির বাবা লজ্জায় মাথা নিচু করে বসেছিলেন। পাখি আর আকাশকে দেখে সবাই গুঞ্জন শুরু করলো। আকাশ ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে আগুন। সে সেই দোকানদারের কলার চেপে ধরে সবার সামনে নিয়ে এলো। আকাশ গর্জে উঠল, বলল, আপনারা সবাই এই লোকটার কথা শুনছেন, অথচ আপনারা জানেন যে আজ থেকে 8 বছর আগে এই লোকটা একটা 10 বছরের নিষ্পাপ শিশুর শৈশবকে খুন করেছিল। ও যে অপবিত্রতার কথা বলছে, সেই পাপ আসলে ওর নিজের হাতে করা। আমার স্ত্রী অপবিত্র নয়, অপবিত্র এই লোকটা আর আপনাদের এই সমাজ, যারা অপরাধীকে ছেড়ে দিয়ে বারবার শিকার হওয়া মানুষটাকেই পাথর ছোড়ে। আকাশের সাহস আর দৃঢ়তা দেখে গ্রামের মানুষ থমকে গেল। পাখি এবার সামনে এগিয়ে এলো। সে আর সেই ভীতু ছোট্ট মেয়েটা নেই। সে সবার চোখের দিকে তাকে স্পষ্ট গলায় বলল, হ্যাঁ, আমি সেই ঘটনার শিকার হয়েছিলাম, কিন্তু আজ আমি আর লজ্জা পাবো না। লজ্জা পাবে এই লোকটা, যে আমার ছোট বোনদের মতো শিশুদের কাছেও এক বিপদ। আকাশের ফোনের রেকর্ডারে সেই দোকানদারের কিছু স্বীকারোক্তি আগে থেকেই রেকর্ড করা ছিল, যা সে নেপাল থেকে আসার পথেই বুদ্ধি করে জোগাড় করেছিল। গ্রামের মানুষ যখন সত্যিটা বুঝতে পারল, তখন তাদের ঘৃণা পাখির দিকে থেকে ঘুরে সেই দোকানদারের দিকে গেল। লোকটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। পাখির বাবা নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। তিনি বুঝলেন, সম্মান সমাজের কথায় থাকে না, সম্মান থাকে সত্য আর সাহসের মধ্যে। কয়েক মাস কেটে গেছে। নেপালের সেই পাহাড়ের কোল ঘেঁষে অট্টালিকায় এখন ভয়ের কোনো ছায়া নেই। আকাশ আর পাখির ঘর এখন হাসিতে ভরা। আকাশ বুঝেছে, পবিত্রতা শরীরে নয়, মনের মণিকোঠায় থাকে। আর পাখি বুঝেছে, যতক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত কোনো অন্ধকারই স্থায়ী হতে পারে না। এক পড়ন্ত বিকালে জানালার ধারে দাঁড়িয়ে পাখি পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখছিল। আকাশ পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখল। কি দেখছো আকাশ? পাখি আলতো করে জিজ্ঞেস করল। আকাশ হাসল। দেখছি আকাশের মেঘগুলো সরে গিয়ে কত পরিষ্কার নীল আকাশ বেরিয়ে এসেছে, ঠিক তোমার মতন পাখি। পাখি আকাশের কাঁধে মাথা রাখল। আজ তার মনে কোনো দহন নেই, নেই কোনো পুরনো ক্ষত। সে জানল, আজ থেকে তার জীবনের সেই সত্যি কথার রূপকথা শুরু হলো, যেখানে ভালোবাসাই হলো একমাত্র শেষ কথা। বন্ধুরা, পাখি ও আকাশের এই জীবনযুদ্ধের গল্পটি আপনাদের কেমন লাগলো? সমাজের অন্যায়ের বিরুদ্ধে পাখির এই ঘুরে দাঁড়ানোর কাহিনী যদি আপনাদের মনে দাগ কেটে যায়, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী বাংলা গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ধন্যবাদ।